পাকিস্তানের তরফ থেকে নির্লজ্জ আস্ফালন, পাকিস্তানের তরফ থেকে একবারে নির্বিচারে আঘাত আনা হচ্ছে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে সাধারণ মানুষের বাস, এমন জায়গাতে। আর এই অবস্থাতে দাঁড়িয়েও ভারতের তরফ থেকে স্ট্র্যাটেজিক প্রত্যাঘাত। এতক্ষণ যেটা পাকিস্তান করছিল দ্যাট ওয়াজ বেসিক্যালি প্রোবিং অ্যাটাক, যেটা আগে বলছিলাম। ওরা চেক করার চেষ্টা করছিল যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কোথায় আছে, কতটা আছে এবং তারা কিভাবে রিয়্যাক্ট করবে। তারা হয়তো ভেবেছিল আমরা প্রথমেই S-400 দিয়ে তাদের ড্রোনগুলোকে আটকানোর চেষ্টা করব, কিন্তু তা তো নয়। আমাদের আর্টিলারি এবং এয়ার ডিফেন্স তারা এই ড্রোনগুলোকে আটকানোর জন্য যতটা করার তারা করেছে। আমাদের এখনও, আমি শিওর যে আমাদের পুরো আর্সেনাল এখনও খুলে দেওয়া হয়নি এবং হবেও না, তারা যতই প্রোব করার চেষ্টা করুক। দিস ইজ জাস্ট আ প্রোব অ্যাটাক। এই প্রোব অ্যাটাকের কী বলবো, এটা আস্তে আস্তে এসকেলেট করবে, ওরা আস্তে আস্তে এসকেলেট করবে। করে প্রথমে শুধু ড্রোন দিয়ে অ্যাটাক করছিল, এখন মিসাইল, আগে এর থেকে আরেকটু শক্তিশালী মিসাইল বা আরেকটু লং রেঞ্জের মিসাইল চেষ্টা করবে। আর তারপরে ওরা যে লং রেঞ্জ ওয়েপন্সও ইউজ করছে। বেসিক্যালি দিজ আর প্রোবিং। আর এর সঙ্গে যেটা ওরা করছে, আগেই বলছিলাম যে ওরা টার্গেট করছে আমাদের বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চ, হসপিটাল, যাতে ভারতবর্ষের যে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া যায়। যেমন কালকেই এটা এমইএ স্বীকার করেছে যে কালকেই বলা হয়েছিল যে নানকানা সাহেব নাকি ধ্বংস হয়েছে, সেরকম একটা খবর তারা ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সেগুলোর কোনোটাই সত্যি নয়। অমৃতসরে যে মানে মিসাইল অ্যাটাকের কথা হয়েছে সেটাও সত্যি নয়। এইরকমভাবে বিভিন্ন মিথ্যাচার, আর তার সঙ্গে এই অ্যাটাকগুলো এখনও পর্যন্ত এগুলো চেষ্টা করে যাচ্ছে প্রোব করার, কিন্তু কোনোটাতেই সাকসেসফুল হতে পারেনি আর পারবেও না। আর একটা কথা বলে রাখি যে পাকিস্তান তাদের জন্মলগ্ন থেকে 1947-48 সাল থেকেই তারা তো বিভিন্নভাবে মিথ্যাচার করেছে, মিথ্যে কথাই বলে গেছে। যখন 47 সালে যখন পাকিস্তানি সেনা জম্মু কাশ্মীরে এলো, তখন তারা বলল তারা নাকি রাজাকার। তারা পাকিস্তানি সৈন্য রাজাকারদের ড্রেস পরে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং সিমিলার ঘটনা ঘটেছে 65-তে ঘটেছে, সিমিলার ঘটনা কার্গিলের সময় আমরা দেখেছি। তো এই যে এই জিনিসগুলো তারা তো করতেই থাকবে। এখন ভারতবর্ষকে দেখতে হবে, আমাদের দেখতে হবে যে আমরা কত দূর এটাকে মানে আমরা কত দূর মানে ফার্দার এসকেলেট না করে কত দূর এটাকে আমরা নিতে পারি। তার সঙ্গে এই যে 4টে এয়ারফোর্স স্টেশনের ওপরে অ্যাটাক যেটা হয়েছে, সেটা তাদের একটু বুঝিয়ে দেওয়া যে দ্যাট উই ক্যান ডু ইট, আমরা যদি করতে চাই তোমরা আমাদের আটকাতে পারবে না। এটা আমাকে মনে করিয়ে দেয় তখন আমরা খুবই ছোট, 1967-এর আরব ইসরায়েলের কথা। একেবারে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, আপনার এই অভিজ্ঞতার কথাও আমরা শুনবো। আমি অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু কর্নেল সৌমিত্র রায়ের কাছে চলে যাব। কর্নেল রয়, এই মুহূর্তে ভারত যথেষ্ট সহনশীলতা দেখাচ্ছে এই পরিস্থিতিতে, যেখানে পাকিস্তান একের পর এক আঘাত করে চলেছে, আমাদের সাধারণ মানুষের ওপর আঘাত করে চলেছে, তাদের নিয়মিত যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা হানি হচ্ছে। সেখানেও আমরা দেখছি যে ভারতের তরফ থেকে এই সহনশীলতা দেখানো হচ্ছে। আমাকে কিন্তু বলতে দিতে হবে, শেষ করতে দিতে হবে, মাঝখানে কাটবেন না, আমার অনুরোধ। হ্যাঁ কর্নেল রয়, আপনি বলুন। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি আমাদের প্রেজেন্ট আর্মি, নেভি, এয়ারফোর্সের চিফ, দে আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল। শুধু তাই না, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড ম্যান। ওরা কি ভাবছে, ওরা কিভাবে যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, আমরা হয়তো এখনও পর্যন্ত বুঝতে পারছি না। এবারে আপনার প্রশ্নে আসি। প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের অবজেক্টিভ, যে অবজেক্টিভটা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই অবজেক্টিভটা অ্যাচিভ করতে পেরেছি বা পারছি? আমার অ্যান্সার হচ্ছে নো। উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে
1947-48 সালে পাকিস্তান ইনিশিয়েটিভ নিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটাক করে যুদ্ধটা আমাদের দেশের মধ্যে নিয়ে এসেছিল, তারপর আমরা রিয়্যাক্ট করেছি। আবার 1965 সালে আইয়ুব খান তার পুরো ট্যাঙ্ক ডিভিশন নিয়ে ছামঝরিয়া দিয়ে আখনুর নিয়ে পাকিস্তান জম্মু অ্যান্ড কাশ্মীরকে কাট অফ করে দিতে যখন চেষ্টা করেছিল, তখন আমরা রিয়াকশন করলাম, লাহোর আর শিয়ালকোটে ঢুকলাম। আবার 1999 সালে কারগিলে আমরা আবার দেখলাম পাকিস্তান আমাদের দেশের মধ্যে এসে লাদাখের যে সমস্ত হাইট ছিল সেগুলো অকুপাই করে নিল। তারপর আমরা রিয়্যাক্ট করে তাদের ওখান থেকে হাঁটালাম। উইথ হোয়াট কস্ট? 600 people got killed in Ladakh in Kargil operation. 2000 people got wounded. এবারে আমরা দেখছি যে পাকিস্তান হ্যাজ ব্রট দি ওয়ার ইনটু আওয়ার কান্ট্রি। দ্যাট ওয়াজ নট দি এম। আমি আপনাদের চ্যানেল থ্রু দিয়ে বলছি দিল্লির দরবারে যে পাকিস্তান ইজ ব্রিঙ্গিং ওয়ার ইন আওয়ার কান্ট্রি। উই শুড হ্যাভ টেকেন দি ওয়ার ইন পাকিস্তান। কেন আমাদের দেশের লোকের ক্যাজুয়ালিটি হবে? কেন আমাদের নিরীহ গ্রামবাসীর ওপরে আর্টিলারি আর মেশিন গান ফায়ার হবে? কেন আমাদের এয়ার স্ট্রাইক হবে আমাদের সিভিলিয়ান এরিয়ার মধ্যে? ওয়াই কান্ট উই ডু দ্যাট? ভাই, আমরা যে প্রথম যে অ্যাকশন করেছিলাম, আমাদের একটা টেকনিক আছে, আমাদের শেখানো হয় যখন বক্সিং রেখে দুজন বক্সিং লড়ে যে প্রথম হিটটা এরকম হিট করো যে তোমার অপোনেন্ট যেন মাথা ঘুরে পড়ে যায়। ওটা একটা টেকনিক। আরেকটা টেকনিক আরেকজন বলবে, হ্যাঁ এই লেফট রাইট, আচ্ছা করো লেফট রাইট, তুমি মার খাও, তুমি মার দাও, তুমি মার খাও, তুমি মার খাও, যেটা হচ্ছে এখন প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধ। আর তারপর দুজনেই কে করলো না করলো। ওয়ার ইজ এ প্লেস ওয়্যার দেয়ার ইজ নো রানার্স আপ, দেয়ার ইজ নো ইকুয়ালিটি। আইদার ইউ উইন অর ইউ লস্ট। আর উই উইনিং দি ওয়ার? নো। কেন আমরা পাকিস্তানকে এরকমভাবে স্ট্রাইক করতে পারছি না যেটা আমাদের অবজেক্টিভ ছিল? ডেস্ট্রয় শেকড়, যেখানে যেখানে টেররিস্টের শেকড়, যেখান থেকে টেররিস্টদের জন্ম হচ্ছে, যেখান থেকে টেররিস্টদের লালন পালন হচ্ছে, ট্রেনিং হচ্ছে, তাদের আর্মস অ্যামুনিশন দেওয়া হচ্ছে, ফাইন্যান্স করা হচ্ছে, সেখানে কি আমরা হিট করতে পেরেছি? পারিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।